শীতের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামছে। দিনের আলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং সেই সাথে রাত হওয়ার আগে গিরিখাত থেকে বের হওয়ার সম্ভাবনাও শেষ হয়ে যাচ্ছে। কিন্তু মরুভূমির সেই হাড় কাঁপানো ঠান্ডার রাত থেকে তাজ তাকে বাঁচাতে পারবে না। তাজের সান্নিধ্য ড্যানিয়েলকে কিছুটা মানসিক সাহস দিলেও তার শরীরের মধ্যভাগের গুরুতর চোটের কারণে এটি শারীরিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। তাজ খুব কাছে এলে বা সামান্য স্পর্শ লাগলেও ড্যানিয়েলের ক্ষতিগ্রস্ত হাড়গুলো নড়ে উঠত, যা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। কারণ তার মেরুদণ্ডের হাড় একদম চূর্ণ বিচূর্ণ। এই চরম প্রতিকূলতার মধ্যেও ড্যানিয়েল আশা করেছিলেন যে কেউ তাকে উদ্ধার করতে আসবে। তবে বাস্তব পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি এমন এক দুর্গম এবং নির্জন স্থানে আটকা পড়েছিলেন যেখানে তার অবস্থান সম্পর্কে তখনও কারো কোনো ধারণা ছিল না। ভোর হতে এখনো অনেক সময় বাকি। তাপমাত্রা ইতিমধ্যেই হিমাঙ্কের অনেক নিচে এবং তা আরও কমছে। সেটি ছিল হাড় কাঁপানো ঠান্ডা। মনে হচ্ছিল যেন একটি ফ্রিজের মধ্যে শুয়ে আছি। আমার পা দুটো জমে গিয়েছিল এবং ফ্রস্ট বাইট শুরু হয়েছিল। প্রচণ্ড ঠান্ডার কারণে ড্যানিয়েলের শরীর তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে বাঁচাতে হাত ও পায়ের রক্ত সরবরাহ বন্ধ করে দিচ্ছিল। ফ্রস্ট বাইটে তিনি তার আঙ্গুল হারাতে পারেন, কিন্তু এটি হাইপোথার্মিয়ার কেবল শুরু মাত্র। মোয়াব মরুভূমির তাপমাত্রা -7 ডিগ্রিতে নেমে যাওয়ায় ড্যানিয়েল তার অ্যাথলেটিক প্রশিক্ষণকে কাজে লাগিয়ে রাতটি পার করার চেষ্টা করেন। ভাঙা কোমর সত্ত্বেও ড্যানিয়েল নিজেকে গরম রাখতে ক্রাঞ্চেস ব্যায়াম করতে শুরু করেন। ড্যানিয়েল নিজেকে বাধ্য করেন প্রতি 5 সেকেন্ডে একটি করে সিট আপ দিতে এবং এটি বিরতিহীনভাবে চলতে থাকে। পরবর্তী 6 ঘন্টা ধরে এটি চলে। এটি এক অসাধারণ চ্যালেঞ্জ, কিন্তু বেঁচে থাকার একমাত্র পথ। আমি জানতাম যদি আমি ঘুমিয়ে পড়ি তবে হাইপোথার্মিয়ায় মারা যাব, এবং আমি জানতাম যদি ব্যায়াম বন্ধ করি তবেও আমি মারা যাব। শারীরিক সহনশীলতা এবং মানসিক শক্তির এক অবিশ্বাস্য প্রদর্শনীতে ড্যানিয়েল সেই হিমাঙ্ক তাপমাত্রায় নিজেকে বাঁচিয়ে রাখেন। যেখানে অধিকাংশ মানুষ হাল ছেড়ে দিত, ড্যানিয়েল শুধু সিট আপ করে রাত্রি কাটিয়ে দিয়েছেন। সকালে তার বিশ্রামের সময় নেই। তিনি হামাগুড়ি দিয়ে 2 মাইল দূরে থাকা ট্রাকের কাছে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু ড্যানিয়েল এখন এক ভয়াবহ ধাক্কার সম্মুখীন হতে চলেছেন। যে অ্যাড্রেনালিন তাকে রক্ষা করছিল তা এখন সম্পূর্ণ শেষ। যদি তাকে বাঁচতে হয় তবে তাকে শরীরের প্রতিটি অংশে ছড়িয়ে পড়া তীব্র যন্ত্রণার মোকাবেলা করতে হবে। আমি নড়াচড়া করার চেষ্টা করলাম। পুরো শরীরে অসহ্য যন্ত্রণা ছিল। শারীরিক ব্যথার ওপর যোগ হয়েছিল সেখানে আটকে থাকার মানসিক যন্ত্রণা। সে সময় আমি ভাবতে শুরু করলাম যে কারোর তো খেয়াল করার কথা যে আমি নিখোঁজ। ভাবলাম হয়তো কেউ খেয়াল করবে যে আমার ট্রাকটা এখনো পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু যেহেতু তিনি একা থাকেন, ড্যানিয়েলকে কেউ খুঁজছে না। কেউ জানে না যে তিনি নিখোঁজ। তিনি সম্পূর্ণ একা। তার পতনের প্রায় 24 ঘন্টা পার হতে চলেছে এবং ড্যানিয়েল এখন নতুন এক বিপদের সম্মুখীন: পানি শূন্যতা। পানির মজুদ ফুরিয়ে যাওয়ায় পাশে থাকা কেবল একটি ছোট ডোবার পানি তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করছিল। -7 ডিগ্রি তাপমাত্রায় ড্যানিয়েলের সামনে এখন এক নতুন শারীরিক চ্যালেঞ্জ দেখা দেয়। তিনি তীব্র প্রাকৃতিক বেগের সম্মুখীন হন। কিন্তু তার পোশাক কোনোভাবে ভিজে যাওয়ার মানেই ছিল নিশ্চিত মৃত্যু। এই প্রচণ্ড ঠান্ডায় ভেজা পোশাক মুহূর্তে বরফে পরিণত হয়ে হাইপোথার্মিয়ার ঝুঁকি বহু গুণ বাড়িয়ে দিত। কেবল অদম্য মানসিক শক্তির জোরেই ড্যানিয়েল দীর্ঘ সময় ধরে নিজেকে এই বিপদ থেকে সামলে রেখেছিলেন। দিনের বেলা ঠান্ডার ঝুঁকি থাকলেও শরীরের ভেতর এক নতুন মরণ ব্যাধি দানা বাঁধছে। ড্যানিয়েলের আঘাত মারাত্মক মোড় নিয়েছে।
আমি লক্ষ্য করলাম আমার শরীরের মধ্যভাগে অস্বাভাবিক ফোলা ভাব দেখা দিয়েছে। জায়গাটি স্পর্শ করলে সেখানে তরল পদার্থের উপস্থিতি অনুভূত হচ্ছিল এবং সামান্য নড়াচড়াতেও সেই ফোলা অংশটি দুলছিল। আমি ভেবেছিলাম এটি হয়তো গুরুতর চোটের কারণে হওয়া সাধারণ কোনো প্রদাহ বা ইনফ্লামেশন। কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল তার শরীরের অভ্যন্তরে জমা হওয়া প্রচুর পরিমাণ রক্ত। এটি কেবল সাধারণ কোনো প্রদাহ ছিল না। ডেনেলের পেলভিক অঞ্চলের গুরুতর চোট অভ্যন্তরীণ রক্তক্ষরণের সৃষ্টি করেছিল। সময় বাড়ার সাথে সাথে তার শারীরিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল। অভ্যন্তরীণ এই সমস্যার কারণে তার মস্তিষ্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে অক্সিজেন সরবরাহ কমে যায়, যা তার জীবনকে সরাসরি হুমকির মুখে ফেলে দেয়। হিমাঙ্ক তাপমাত্রায় আরও একটি রাত কাটানোর চ্যালেঞ্জ ডেনেলকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। তীব্র যন্ত্রণার মাঝে নিজের স্থিতি ধরে রাখা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। শরীর সচল রাখার লড়াইয়ে ডেনেল এখন চরম ক্লান্ত। এমনকি নিয়মিত ব্যায়াম চালিয়ে যাওয়ার শক্তিটুকুও তিনি হারিয়ে ফেলেছেন। অতিরিক্ত রক্তক্ষরণ ও ক্লান্তির ফলে তিনি বাস্তবে বিভ্রম বা হ্যালুসিনেশন দেখতে শুরু করেন। আমার মনে আছে আমি যখন আকাশের তারার দিকে তাকালাম, সেগুলোকে উজ্জ্বল না দেখে শুধু আকাশের লম্বা লম্বা দাগ দেখতে পাচ্ছিলাম। দ্বিতীয় রাতটি অনেক বেশি কঠিন ছিল। প্রথম রাতে তাজ আমার সাথে কুকুরে শুয়েছিল, কিন্তু দ্বিতীয় রাতে সে তা করতে চাইল না। সে আমাকে চেক করতে এসেছিল, কিন্তু আমার পাশে শুলো না। সে কেবল আমার দিকে তাকিয়েছিল, যেন ভাবছে তুমি এখানে কেন শুয়ে আছো। আমার মনে হয় সে নিজেও জানতো না কি করতে হবে। হয়তো সে ভাবছিল তার নিজের খাবারের জন্য কি তার চলে যাওয়া উচিত, নাকি আমার সাথেই থাকা উচিত। কিন্তু যা ডেনেল বুঝতে পারছেন না তা হলো এই ঠান্ডায় তাকে বাঁচিয়ে রাখছে। তার শরীরের তাপমাত্রা এখন এতটাই কম যে তার মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া নাটকীয়ভাবে কমে গেছে। তার রক্তচাপ কমে আসছিল, যা পরোক্ষভাবে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণকে ধীর করে দিচ্ছিল। ঠান্ডা তাকে মৃত্যুর হাত থেকে সাময়িকভাবে আটকে রেখেছিল, কিন্তু ডেনেল এখন বোনাস টাইমে বেঁচে আছেন। রাত বাড়ার সাথে সাথে ডেনেল তার জীবনের শেষ লড়াই করছেন। ঘুমিয়ে পড়া ঠেকানোর জন্য তাকে তার শেষ ইচ্ছাশক্তি প্রয়োগ করতে হচ্ছে, কারণ ঘুমানো মানেই নিশ্চিত মৃত্যু। আমি তখনও আশা করেছিলাম কেউ না কেউ আমার নিখোঁজ হওয়াটা লক্ষ্য করবে, কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল যে আমি নির্জন প্রান্তরের মাঝখানে এবং কেউই জানতো না যে আমি কোথায় আছি। অসাধারণ ইচ্ছাশক্তি আর প্রাণশক্তির বদৌলতে ডেনেল মরুভূমির দ্বিতীয় রাতটিও টিকে গেলেন, যেখানে অধিকাংশ মানুষ একটি রাতও টিকতে পারত না। কিন্তু তৃতীয় রাতটি পার করা অসম্ভব মনে হচ্ছে। শরীরের ভেতরে রক্ত জমা হচ্ছে এবং তিনি ক্রমাগত দুর্বল হয়ে পড়ছেন। অবশেষে ডেনেল দৌড়াতে বের হওয়ার 2 দিন পর তার পরিবার ও বন্ধুদের ফোন কলের প্রেক্ষিতে পুলিশ তার নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে পারে। একটা নিখোঁজ সংবাদ আছে। আজ সকালে তার বাড়িতে গিয়েছিলাম দেখার জন্য। লাইট জ্বলছে, ল্যাপটপ অন, কিন্তু ট্র্যাক নেই। কয়েকদিন ধরে কোনো কর্মকাণ্ডের লক্ষণ নেই। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে অক্সিজেন পৌঁছাতে না পারায় ডেনেলের শরীর অকেজো হওয়ার পথে। কেবল তার অসাধারণ শারীরিক সক্ষমতা তাকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু চিকিৎসা ছাড়া তিনি বেশি সময় বাঁচবেন না, এবং সেটা তিনি জানেন। আমি দ্রুত শ্বাস নিচ্ছিলাম, প্রায় নিঃশ্বাসই নিতে পারছিলাম না। আমার দৃষ্টিশক্তিও ঝাপসা হতে শুরু করেছিল। আমি মাথা ঘুরিয়ে আকাশ দেখতে চাইলে সবকিছু লম্বা রেখার মতো ঝাপসা লাগতো। প্রায় অন্ধ অবস্থায় সে আর এগোতে পারল না। 3 ঘন্টা ধরে ইঞ্চি ইঞ্চি করে সরে ডেনেল তার একমাত্র পানির উৎসের কাছে ফিরে গেলেন। পতনের 50 ঘন্টা পর ডেনেলের বেঁচে ফেরার আশা প্রায় শেষ। ঠিক তখনই তার বিশ্বস্ত সঙ্গী তাজ তার কাছে আসে এবং ডেনেলের চোখের জল চাটতে শুরু করে।